সময় ছেলে মেয়েদের গান শেখাবার একটা ইচ্ছা বাবা মাদের থাকে। বাবার বাড়ির কনিষ্ঠ মানে মধ্যবিত্ত শিক্ষিত বাড়ির বাবা মাস্টারমশাই ছিলেন, ফলে গানে ভর্তি করেছিলেন এবং বিশারদ কমপ্লিট করেছিলাম। কিন্তু তারপরে যা হয় মানে চেষ্টা না থাকলে কোনো বিশারদই বিশারদ নয়, 14টা বেজে যায়, যেটা আমার হয়েছে। আর সঙ্গীত বিদ্যালয় থেকে করেছিলাম। আর বিশারদ না দিয়েও বিশারদের ভাব পাওয়া যায় যদি চেষ্টা প্রতিদিনে নিয়ত রিহার্সাল পরিশ্রম, যেটা আমার নেই। কিন্তু রবীন্দ্রনাথের গানটাকে কেন বেছে নিলাম, তার বাঙালিত্ব বা ভারতীয়ত্ব বোধটাকে, আসলে এটা আমার শিক্ষা গুরুকে স্মরণ করবো এই মুহূর্তে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ি, অরুণ কুমার বসু বাংলা সাহিত্যের একজন পিলার, ন্যাশনাল প্রফেসর, তিনি কথা বলবেন রবি বাউলের একতারা। আর সঙ্গে যখন ওই রবি বাউলের গানগুলো কিভাবে তৈরি হচ্ছে গাইছেন সুচিত্রা মিত্র, দর্শক আসনে আমরা। তো আমি স্তম্ভিত হলাম ওই গোটা আলোচনা এবং সুচিত্রা মিত্রের গান শুনে। কিন্তু আমার কয়েক জন্মের নিলেও আমি তো সুচিত্রা মিত্র পাবো না, বা ওই সমকক্ষ কোনো ব্যক্তি পাবো না। ফলে আমি ইদানিং কালে আমার মাস্টারমশাই বলতেন, আমার যার কাছে আমি গবেষণা করেছি, যেহেতু কণ্ঠে খানিকটা হলেও সুর আছে, এরকম করে বলতেন, যদি পারো মাঝে মাঝে গিয়ে দিও। যুগটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের, শুধু কথা বলে যাবে তোমার ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েরা শুনেছে, তোমার ছেলেমেয়েরা শুনবে, এই দাবি করতে পারবে। ফলে যতটা দেখা যায় তাদের ভিজুয়ালাইজ করা যায়, তাদের ভেতরে ঢুকতে হবে তো আমাদের। ফলে আমি আমার সহকর্মীদের জন্য নয়, আমি একটা ব্যর্থ চেষ্টা করব বাথরুম সিঙ্গার হিসেবে কিছু কিছু গানের চরণ গাইয়ে প্রমাণটা দেবার। তবে আমি আমার গবেষকদের বলছি যে সহকর্মীদের নয়, মোটেই তাদেরকে জ্ঞান দিতে আমি আসিনি, সেই স্পর্ধা বা সেই বৌদ্ধিক জায়গা আমার নেই। গবেষকদের বলবো, অনেক সময় হয় কি এরকম যখন করি, তারপরে যখন বলে স্যার এ ভালো হয়েছে গানটা, তখন আমার মনে মনে দুঃখ হয়, তাদের বলাটা খুব খারাপ হয়েছে, আমি তো গাইতে আসিনি। আমি তো গাইতে আসিনি, মানে গানটা আমার হলুদ, লবণ, জিরা, পাঁচফোড়ন হিসেবে কাজ করুন, কিন্তু সবটা মিলিয়ে আমার বলাটা কেমন হলো। তো অনেক সময় আসর বুঝে গান কমিয়ে দিই, কোনো সময় বাড়িয়ে দিই। আমি বলতে চাইছিলাম বিষয়টা জানা, আর উচ্চারণ করছি না। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, তার আগে আমার ভাবনার বিশ্বাসের কথা বলি, আমার কেন বলবো, সবাই বলে এটা। রবীন্দ্রনাথ ভারত আত্মার মূর্ত প্রতীক। সমগ্র রবীন্দ্র জীবন যদি তুমি প্রশান্ত পাল বা প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং জীবন যদি পড়ো, তাহলে দেখবে রবীন্দ্রনাথের জীবনে অনেকগুলো বাঁক আছে। সেই বাঁকের মধ্যে আমি 3 থেকে বেছে নিচ্ছি। রবীন্দ্রনাথ প্রথমত আদ্যত্ব বাঙালি, দ্বিতীয়ত তিনি ভারতীয়, আর তৃতীয়ত তিনি বিশ্ব নাগরিক, বিশ্বপতি। যে রবীন্দ্রনাথ বলেছেন যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। সেই রবীন্দ্রনাথ বলেছেন ঐকতান কবিতায়, আমি বিশ্বের কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে। তাহলে যিনি বলছেন বাংলার মাটি, বাংলার জল, তিনি বলছেন আমি বিশ্বের কবি। তার গানেও আছে বিশ্ব সাথে যোগী যেথায় বিহার, বিশ্ব সাথে যোগী যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। তাহলে বিশ্ব সাথে যোগী যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। তার পাশাপাশি যদি দেখি, আমি বিশ্বের কবি, যেথা তার যত ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে। আর বাঙালিত্ব যদি পোশাকের ক্ষেত্রে ধরি, রবীন্দ্রনাথের এমন একটি জন্মদিন নেই যে জন্মদিনে রবীন্দ্রনাথ ধুতি পাঞ্জাবি আর শুদ্ধ বস্ত্র উত্তরীয় পরেননি এবং গলায় চাদর। সবাই জানি, ছবি দেখেছি, এখানে চন্দনের ফোঁটা। এবং
বৃক্ষরোপণ উৎসবে রবীন্দ্রনাথের সেই পোশাক, অথচ অন্য সময় কিন্তু রবীন্দ্রনাথের অন্য পোশাক, আলখাল্লা বিশাল অন্যরকম একটা, মানে তার সমকালেই তিনি স্বতন্ত্র এবং অত্যন্ত সচেতন ভাবে স্বাতন্ত্র্য রক্ষা করেছেন। না বুঝে বুঝে বাবা বলা নয়, খুব কনসাস একটা মানুষ। ফলে সেই মানুষটা প্রথমত বাঙালি, এটা কিন্তু আমাদের শিক্ষাও। আমার বাঙালিত্ব বলে যেটা আমরা দেখি, আমরা সব মাস্টারমশাইটার কথা বলি নিজেদের মধ্যে, যে আমি বুঝতে পারছি আমার উল্টো দিকে যে সুরজিৎ বা কোহিনূর বা শ্যামলী, মাধবী যারা আছে, সে আমার সহপাঠী এবং বাঙালি। অথচ আমরা এই আসাম বিশ্ববিদ্যালয়ে এই টাইপের কথা নাই বা বললাম, আমরা হিন্দিতে কথা বলি, টুকরো ইংরেজিতে কথা বলি। এখানে এসে সাবজেক্ট অবজেক্ট ভার্বের সমস্যা হবে, তখন হিন্দি বলে, ওই ইংরেজি বলে, হঠাৎ করে একটু হিন্দি বলে স্মার্ট হওয়ার চেষ্টা করি। রিক্সাওয়ালার সঙ্গে ইংরেজিতে কথা বলা কোনো বাহাদুরির কথা নয়, সাহেবের সঙ্গে ইংরেজিতে কথা শুরু। যিনি বাংলা বোঝেন না তার সঙ্গে, তার কাছে তো ইংরেজি বলতেই পারে। তিনি বাংলা কিছুটা বোঝেন না, তাতেও আমি বাংলাটাই বলবো, কারণ সৌহম, আমি সেই প্রভু আমার প্রিয়, আমার আমিত্বকে ভুলে গিয়ে যদি আমি ধার করা সংস্কৃতিকে গ্রহণ করি, তাহলে আমি হাসও হব না, সজারু হব। তো ওইরকম একটা বিভৎস জায়গায় কিন্তু আমরা আছি, আমাদের জেনারেশনটা আছে, আমরাও আছি। আমি ইংরেজি সাহিত্য বা ইংরেজি ড্রাফট বা হিন্দিতে কথা বলার কোনো অসুবিধা, বিরোধিতা করছি। আমার কৃষ্ণমোহন ঝার মাতৃভাষা যদিও ওর মাগধী এবং ওই অন্য অঞ্চলের, কিন্তু হিন্দি তার মাতৃভাষা হিসেবেই সে গ্রহণ করে এবং এটাই ঠিক। এখন তার কাছে তুমি বাংলা প্রত্যাশা করবো, কিন্তু আমার নয়ন যদি দেখি অকারণে হিন্দি বলছে, তখন তো আমি মনে হবে কোন নয়ন তৈরি করলাম। এখনই ক্যাটারেক্ট করে গেছে নয়নে, ছাত্র নয়ন নামটা উচ্চারণ। তাই এই রবীন্দ্রনাথ এটা বলে গেছেন বারবার তার জীবন দিয়ে। তিনি নিজেই তো বলেছেন যে কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি আমি তার বাণী দানি গান করে আছি। রবীন্দ্রনাথ নিজেই তো কর্মে এবং কথায় আত্মীয়তা অর্জন করেছিলেন। অথচ আমরা বইয়ের মধ্যে বই থাকুক, আমার যাপিত জীবন অন্য একটা খাতে বইতে থাকুক, এটা কিন্তু ডিগ্রি হতে পারে, কিন্তু শিক্ষা নয়, জ্ঞান নয়। জ্ঞান মানুষকে ঊর্ধ্বে নিয়ে যায়, শিক্ষা মানুষকে পরিচিত করে। ডিগ্রির সার্টিফিকেট তো সবখানে পাওয়া যায়। তো সেই রবীন্দ্রনাথ বলছেন, যথার্থ পুরাতন ভারত যে চির নূতন, যে ভারতের বাণী আত্মবৎ সর্বভূতেষু জপস্যতি সপস্যতি, তাকেই আমি চিরদিন ভক্তি করেছি। আমার চিত্ত মহাভারতের অধিবাসী, এই মহাভারতের ভৌগোলিক সীমানা কোথাও নেই। রবীন্দ্রনাথ বর্ণিত এই ভারতবর্ষের দুটি রূপ, একটি তার আধ্যাত্মিক রূপ, আরেকটি তার সাংস্কৃতিক রূপ। এই দুই রূপের মধ্যে কোনো বিরোধ বা পার্থক্য নেই। আসলে একই সত্তার দুইটি প্রকাশ মাত্র। কবির সৃষ্ট সাহিত্য, কাব্য, সঙ্গীত ও চিন্তায় এই দুটি সত্তারই প্রকাশ ঘটেনি শুধু, ব্যাখ্যাত হয়েছে বারবার, এবং তিনি নিজেও ব্যাখ্যা করেছেন। এই যে বাঙালিত্ব এবং তার থেকে যে ভারতীয়ত্ব বোধ, এবং ভারতীয়ত্ব বোধ থেকে যে বিশ্ব নাগরিক, আমি বলেছিলাম গোড়াতে যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাই সেই দীক্ষা দিয়েছেন, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। চিতপুর রোডের জোড়াসাঁকর ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে যে গঙ্গা, ওখানে রবীন্দ্রনাথকে নিয়ে গিয়ে ভোরবেলা গঙ্গা স্নান করিয়ে উপনিষদের বাণী পাঠ করাতেন মহর্ষি দেবেন্দ্রনাথ। সঙ্গচ্ছদং সংবদোধং সংবদোধং সংগমনাংসি জানতাম, কিংবা শ্রীনন্ত বিশ্বে অমৃতেশ পুত্রা, সেই থেকে তার দীক্ষা গ্রহণ। আমি, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার দেশ, আর তারপরে তাকে ছাড়িয়ে গিয়ে আমার বিশ্ব। রবীন্দ্রনাথের মতন এই যে তিনটা ধারা একটা জীবনের কর্মে, কথায়, বাণীতে
প্রথিত হয়েছে এমন দ্বিতীয় কিন্তু আমরা পাই না, বাকিদেরকে শ্রদ্ধা জানিয়েই বলছি। তারপরে কি দেখা যাচ্ছে যে আমি একটু সোজাসুজি অন্য বিষয়ে যে মানে আমার এই বিষয়টার অন্য মানে বিস্তার করছি। সাম্রাজ্যবাদ প্রধানত যে কোনো দেশের উচ্চবিত্ত বা বিশেষ করে বিশেষ ক্ষমতাসীন অংশের দালালির মাধ্যমে তার আর্থিক ও রাজনৈতিক শক্তি গ্রহণ করে থাকে। অন্যান্য দেশ তো বটেই, বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও কিন্তু তা সমান প্রযোজ্য। আমরা কিন্তু আসামে টের পাচ্ছি না, কংগ্রেস আমলেও পেয়েছিলাম, এখনো পাচ্ছি না। তারপরে জাতিগত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এখান থেকেই শুরু হয় বিভেদ এবং বিচ্ছিন্নতা। যে বিভেদ এবং বিচ্ছিন্নতার জন্যই রবীন্দ্রনাথ বারবার বাঙালিত্ব, ভারতীয়ত্বর কথা বলেছেন। অখণ্ড বাঙালিত্ব। অখণ্ড বাঙালিত্ব মানে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, বাঙালি খ্রিস্টান, বাঙালি জৈন ধর্মাবলম্বী যারা, এই অখণ্ড বাঙালি শুধু ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নয়। এবং সুরজিৎ খুব সুন্দর একটা উচ্চারণ করে গেছে, যা শুভও করেছে, যে এই জায়গাগুলো বলতে গেলে জাতীয়তাবাদ বলবো না, জাতীয়তাবাদটা প্রিয়কান্ত স্যারের বিষয়। বাংলা উপন্যাসে জাতীয়তাবাদের উপরে তিনি ডিগ্রি পেয়েছেন। প্রিয়কান্তকে সামনে বসিয়ে আমি জাতীয়তাবাদে আনবো না, আমি বলছি জাতীয়তাবোধ। জাতীয়তাবাদ এবং জাতীয়তাবোধের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। রবীন্দ্রনাথের এই জাতীয়তাবোধের জায়গাটা কিন্তু খুব সুতীর্থ বলে আমার ব্যক্তিগত বিশ্বাস, ন্যূনতম পড়াশোনা থেকে। বলছেন না, পরাধীন দেশে ইংরেজদের অক্ষমভাবে অনুসরণ করার তীব্রতায় দেশ যখন ছিয়ে যাচ্ছিল, খুব সূক্ষ্মভাবে আজও যা বহমান, যা জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে প্রধান অন্তরায়। প্রকৃতপক্ষে 1957 সিপাহী বিদ্রোহের পর থেকে ব্রিটিশ শাসনের চরম অত্যাচারের মধ্যে আমাদের দেশে জাতীয়তাবোধের উন্মেষ ঘটতে থাকে। জাতীয় অধিকার প্রতিষ্ঠার নবতর সুর ও স্বর তখন থেকেই মূলত শোনা যেতে লাগলো। কিন্তু পরিতাপের বিষয় এই যে জাতীয়তাবোধের কিছু কিছু সমবেত প্রচেষ্টায় দৃষ্টিভঙ্গিগত অতি সংকীর্ণতার জন্যই কোন প্রতিষ্ঠান বা সম্মেলক ধ্বনি সুচারুভাবে সুগঠিত হতে পারেনি। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হবার পর প্রথম অধিবেশনের উপযোগ্য বিষয় ছিল ইংরেজ রাজের প্রতি অবিচল আনুগত্য হইবে, এই প্রতিষ্ঠানের মূল কথা। কংগ্রেসের এরা বলেছিলেন যে আমার কথা নয়, ইংরেজ রাজত্বের প্রতি অবিচল আনুগত্য। বঙ্গভঙ্গের পর রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে বলেছিলেন যে চলুন আমরা দুইজন গিয়ে ব্রিটিশ দেশ সাহেবদের সঙ্গে কথা বলি। মহাত্মা গান্ধী বলেছিলেন আমি এখন ইংরেজদের বিব্রত করতে রাজি নই। খুব দুঃখ পেয়েছিলেন রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর মতো লোকের কাছে এই কথাটা শুনে। আসলে মহাত্মা গান্ধী তো সারা জীবন এটা পড়েছেন, তার জীবনটা মহা ঋষি তুল্য, কিন্তু বিভ্রান্তি কিন্তু ব্যাপকভাবে ছিল রাজনৈতিক জীবন। আর ছিল বলেই আমরা নেতাজিকে হারিয়েছি, প্লেন ক্র্যাশেই মারা গেছেন। গুমনামি বাবাকে নেতাজি বললে হবে না। এই বিভ্রান্তি জনিত কারণেই নেতাজি সুভাষ আমাদের স্বাধীন ভারতবর্ষের নেতা হতে পারলেন না, কারণ অনেক আগেই তাকে কংগ্রেসের অধিবেশনে বিতাড়িত করা হয়েছে। অনেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কি তার সম্মান পেয়ে গেছিলেন, প্রচুর উক্তি আছে তার। আর যদিও শেষ পর্যন্ত মহাত্মা গান্ধী নিজেই তার আত্মজীবনীতে বলেছেন স্বরাজ তো পেলাম কিন্তু বড্ড একা হয়ে গেলাম। কারণ স্বরাজ পাওয়ার পরে যখন মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন চলছে দিল্লিতে, যখন জওহরলাল নেহেরু আরো ব্যস্ত, তখন নোয়াখালীর দাঙ্গার ওখানে মহাত্মা গান্ধী গিয়ে বলেছেন আর যদি দাঙ্গা হয় তাহলে আমার শরীরের উপর দিয়ে হবে। এটাও উচ্চারণ করতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ যে বললেন ব্রিটিশকে বিভ্রান্ত করবো না, বিব্রত করবো না, কেন বললেন? ব্রিটিশকে বিব্রত করার জন্যই তো স্বাধীনতা অর্জনের শপথ গ্রহণ করা হয়েছিল। এরকম বিভ্রান্তি জওহরলালের মধ্যে প্রচন্ড আছে।
তারপরে দেখা যাচ্ছে যে এই আনুগত্য, অবিচল আনুগত্য শেষ পর্যন্ত কি বজায় থাকলো, বা বজায় রেখে চলা কি সম্ভব ছিল? থাকি স্বাভাবিকভাবে ওই একই কাল পর্বে জাতীয়তাবাদী চিন্তা চেতনায় বৈপ্লবিক আদর্শের প্রেক্ষিত তৈরি হতে থাকে, এবং এর মধ্যেই বাণী ও যাপনের আদর্শের সঙ্গে চিন্তা কর্মের সঙ্গে কথার ফারাক দেখা যাওয়া শুরু করল, যা রবীন্দ্রনাথ কোনোভাবেই সমর্থন জানাতে পারেননি, যার ফলশ্রুতিতে নির্মিত হলো ঘরে বাইরেও 4 অধ্যায়ের মতো উপন্যাস। আমরা সন্দীপের মধ্যে দেখেছি সহিংস আন্দোলনের নেতাদের মধ্যে দ্বিচারিতা। বিদেশি বর্জন করার জন্য সন্দীপ ঝাঁপিয়ে পড়ছেন, সিগারেটটা খাচ্ছেন বিদেশি সিগারেট। পরবর্তীকালে মার্ক্সবাদীদের মধ্যে যা দেখিনি, কংগ্রেসের নেতাদের মধ্যে তো দেখেছি, মার্ক্সবাদীদের মধ্যে তো তাই দেখেছি, সবাই নয়, কেউ কেউ। এখন দেখছি না দ্বিচারিতা, চরম আদর্শের পরাকাষ্ঠা বলে যাপিত জীবন এবং কর্ম, সেই যে আগে যে বলতে যখন ক্ষমতায় ছিলে না সেই জীবন যাপন করছো। শ্রমিক মেহনতি মানুষের জন্য কাঁদবো, আর রোজ ডিম সেদ্ধ না হলে ব্রেকফাস্ট হয় না, এসি না হলে ঘুমোতে পারি না, এই যে মায়া কান্না চলেছে সারা দেশ জুড়ে সুদীর্ঘ কাল ধরে, বিভ্রান্তি এবং বিমূঢ় বিস্ময় তো এইখানেই তৈরি হয়েছে। এগুলো আত্মসমালোচনা, আমি আমাকে সমালোচনা করছি, কাউকে গালি দেওয়ার জন্য না। আমি কি পড়া শুদ্ধ হতে পেরেছি, আমার চিন্তা কর্ম সবকিছুকে, কিন্তু বারবার ফুল বডি আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে হবে, হোয়াট এম আই, হোয়াট আই ওয়াজ, হোয়াট আই এম, দো আই ডোন্ট নো হোয়াট আই উইল বি। বারবার জিজ্ঞাসা করতে হবে। তারা করেন। স্বাধীনতার পরে জাতীয় শিক্ষা নীতি তৈরি হলো না, জাতীয় চরিত্র কেমন হবে, ন্যাশনাল ক্যারেক্টার তৈরি হবে, তার কোনো নির্দেশ, তার কোনো ভাবনা, তার কোনো ভূমিকা ছিল না। ওইখানেই রবীন্দ্রনাথ কুঠারাঘাত করেছিলেন, বারবার বলেছিলেন। নেতাজি সুভাষের তরুণের স্বপ্ন গ্রন্থে আছে জাতীয় চরিত্র নির্মাণ করতে হবে, ন্যাশনাল ক্যারেক্টার। আমাদের ইতিহাস তৈরি হলো না, আমাদের জাতীয় চরিত্র তৈরি হলো না, অথচ আমরা ভারতবাসী বলেছি, তা করেছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জাতীয়তা বোধের ক্ষেত্রে ইউরোপীয় সভ্যতা যখন রাষ্ট্র স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তখন মিথ্যা প্রবঞ্চনাকে লজ্জা বলে মনে হয় না, যা আজও অন্যতর মাত্রায় সুপ্তভাবে হচ্ছে, হয়ে চলেছে। রবীন্দ্রনাথের কাছে সুগভীর ঐতিহাসিক মন্মথজাত নেশন একটা মানসিক পদার্থ তাহা নয়। ন্যাশনালিজমের ডেফিনিশনটা যে কি গোলমেলে হয়ে দাঁড়িয়েছে, যে যার মতো করে বলছে। আমি এই জন্যই জাতীয়তা বোধে গেছি। আমার সহকর্মী জাতীয়তাবাদ নিয়ে, বাংলা উপন্যাস নিয়ে বিশদ কাজ করেছে, কিন্তু আমি জাতীয়তা বোধে গেছি কারণ আমিও সেই বিভ্রান্তির শিকার যদি হয়ে যাই। কারণ ন্যাশনালিজমের সংজ্ঞা কংগ্রেসীরা একভাবে দিয়েছেন, মার্ক্সবাদীরা আরেকভাবে দিয়েছেন, ডানপন্থীরা আরেকভাবে দিচ্ছেন, রবীন্দ্রনাথ আরেকভাবে দিয়েছিলেন। কিন্তু পরিতাপের বিষয়, রবীন্দ্রনাথের যে জাতীয়তা বোধ, এটা আমরা তখনও গ্রহণ করতে পারিনি, তাকে ভুল বুঝেছি, পরবর্তীকালেও করেছি, আজকেও করছি। রবীন্দ্রনাথের জাতীয়তা বোধ বা জাতীয়তাবাদ যাই বলি না কেন, আমরা কিন্তু বুঝতে পারি। আসলে রবীন্দ্রনাথকে কি আমরা বুঝতে পেরেছিলাম? আমরা খুব আলটপকার গায়ের আসলে মন্তব্য করি না যে প্রচুর ধনী বাড়ির ছেলে তো প্রচুর ধন দৌলত ছিল, কবিতা লিখবেন না তো কি করবেন। তো টাটা বিড়লার পরে প্রচুর রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করার কথা ছিল, কিন্তু রবীন্দ্রনাথের যে দুঃখের জায়গাগুলো সারাটা জীবন সমালোচিত হয়েছে, পৃথিবীর সমস্ত মহামানবেরা সমালোচিত হয়েছেন। আমরা একটু কেউ কিছু বললে খুব কষ্ট পেয়ে দুপুরে দৌড়ে গিয়ে বালিশে মাথা রেখে শুয়ে যাই, আর মনে করি কালকে থেকে আর কিছু। কিন্তু যদি তুমি তোমার প্রলম্বিত ছায়াকে দীর্ঘতর করতে চাও, তাহলে তুমি প্রস্তুত থেকো, ভেতরে ভেতরে তোমার রক্তক্ষরণ হতেই হবে। আর যদি রক্তক্ষরণ হয়, সেদিনই বুঝবে তুমি তুমি হয়ে উঠেছো। আর তোমাকে রামও বললো ভালো, শ্যামও বললো ভালো, মানে তুমি মেরুদণ্ড না, আমি মেরুদণ্ড।
যারা রাজনৈতিক নেতারা সবার কাছে ভোট পাবার জন্য করেন, আমরা কেন করতে যাবো? আমাদের তো সেই অভিপ্সা নেই। এও বলে ভালো, ও বলে ভালো, আমি যে ভালো, কোনটা ভালো? বলে পৃথিবীর যত, কার্ল মার্কস থেকে শুরু করে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের শ্মশান যাত্রার সঙ্গে সহযাত্রীর সংখ্যা ছিল খুব কম। রামমোহন বল, 19 শতকের নবজাগরণের প্রথিত যশা সমস্ত ব্যক্তির কথা যদি বলি, এবং বিশেষ আমি আবার রবীন্দ্রনাথ হিসাবে বার রবীন্দ্রনাথকে কান্দিয়েছি, তুলো করেছি। আমি পরশু দিনের আগের দিনে একটা মোবাইলে সোশ্যাল মিডিয়া বলে একটা কাণ্ড হয়েছে, তেলে পেটে তেল দিয়ে খেয়ে ঘুমিয়ে বিপ্লব দীর্ঘজীবী হোক বলা যায় সহজে, মাঠে নামো সিদ্ধার্থ সর্দার। বিবেকানন্দ বলেছিলেন মাথা দিতে পারো তো নেতা হবে। আর আজকাল কাজের ঘরে থাকলে এসিতে তবেই নেতা হওয়া, আজকাল কেন দীর্ঘকাল তাহলে মাথা দিতে পারো তো নেতা হবে, এই জায়গা তো বিবেকানন্দ বলেছেন। এগুলো ভালো ভালো কথা, সদার্থকতা ভিতরে থাকুক, আমার জীবনে দরকার। তাহলে দাঁড়াচ্ছে যে এই রবীন্দ্রনাথকে আমরা কিন্তু বারবার সব ক্ষেত্রে ভুল করেছি। কংগ্রেসীরা বলেছেন ব্রিটিশের আনুগত্য খুব সূক্ষ্মভাবে নাকি রবীন্দ্রনাথ স্বীকার, মার্ক্সবাদীরা বলেছেন ভোগবাদী সমাজ ব্যবস্থার প্রতিনিধি, এবং পরবর্তীকালে বলেছেন রবীন্দ্রনাথকে বুঝতে আমরা ভুল করেছিলাম, এটা হিস্টোরিক্যাল ব্লান্ডার। মার্ক্সবাদীরা 3 বার বলেছেন এখন পর্যন্ত হিস্টোরিক্যাল ব্লান্ডার। লাস্ট জ্যোতি বসুকে যখন প্রধানমন্ত্রী করতে দেওয়া হলো না, তার 10 বছর 15 বছর বললেন ঐতিহাসিক ভুল, ভুল ভুল আর ভুল। তারপরে সব কাজ ছাড়িয়ে উঁকি মারে আকাশে কি করে দাঁড়াবেন? হীরেন্দ্রনাথ মুখার্জি, বিখ্যাত প্রণম্য বামপন্থী, মার্ক্সবাদ ভুলিয়ে খেয়েছে। তাকে 1991 সালে, তখন আমি গবেষণা করছি রবীন্দ্রবাবু, তখন সালের কথা দিয়ে গেছিলাম হীরেন মুখার্জির বক্তৃতা শুনতে। বিষয়টা কি ছিল? রামপ্রসাদ সেন রেলে করে উঠেছিলেন অনেকে। হীরেন মুখার্জি শেষ পর্যন্ত দেমামায় পাগল করে এলেন, গেল মার্ক্সবাদ। কিন্তু হীরেন মুখার্জি যে বক্তৃতা করলেন, আমার প্রতিটি লোম দাঁড়িয়ে গেছিল। আমি বেরিয়ে স্যারকে প্রণাম করে বলেছিলাম, স্যার ভাগ্যিস আপনি নিয়ে এসেছেন, এটা তো আমাকে নতুন করে আরেকটা ভাবনার জায়গায় এনে দান করালেন। বৃদ্ধ অসাধারণ ভাবে বললেন যে তার কোন কোন জায়গায় মার্ক্সবাদটা ভুল নয়, মার্ক্সবাদীরা কি কি জায়গায় ভুল করেছিলেন। গুরু ভুল করেন না, তো গুরু হতেন না, শিষ্যরাই তো ভুল করেন। অনুকূল ঠাকুর সমালোচিত হন তার শিষ্যদের জন্য, রামকৃষ্ণ সমালোচিত হন তার শিষ্যদের জন্য, পাড়াবাড়ি শিষ্য যারা। শ্রী স্বরূপানন্দ সমালোচিত হন তার পাড়াবাড়ি শিষ্য যারা। যেগুলো আশ্রমে গিয়ে দেখবেন মানুষকে একদম তুচ্ছ করে সরিয়ে দেওয়া হচ্ছে। তো চিরকালই শিষ্যরা কিন্তু গুরুকে শেষ করেছেন। হীরেন মুখার্জি ওই দিন তুলো করেছিলেন, কিন্তু যেহেতু তিনি ব্যক্তি হীরেন মুখার্জি কেউ কিছু বলার গিয়েছিল না। বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং উপস্থিত, তখন তিনি দত্ত সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, এবং বুদ্ধ ভট্টাচার্য হীরেন মুখার্জিকে দিয়ে রামপ্রসাদ সেনের গানের উপরে কথা বলালেন। এগুলো আমার নিজের কথা নয়, মানে ওই যে কুড়িয়ে পাওয়া শোনা, তার থেকে যে অনুভব, তার থেকে যে উপলব্ধি, এগুলো হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথের আরেকটা দিক, রবীন্দ্রনাথের প্রথম যৌবন পর্যন্ত কিন্তু স্বদেশ ভাবনা, জাতীয়তাবোধ তেমন কাজ করেনি, বরং হতাশা কাজ করেছে। আমরা যদি সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবিও গান, কবিও কমল, এইগুলো রুদ্রচন্ড বা কালমেয়া মায়ার খেলা দেখি, আশ্চর্য লক্ষ্য করা যায় যে বিষণ্ণতার কালো ছায়া এগুলোর মধ্যে। তার সমকালীন স্বদেশ চিন্তার গানগুলিতে স্বদেশ গৌরবকে অতিক্রম করে ব্যক্তি মানুষের নৈরাশ্য, হতাশা বারবার সংক্রমিত হয়েছে। যে হিন্দু মেলা নবচেতনায় তৎকালীন বাঙালিকে প্রাণিত করেছিল, সেই প্রেক্ষাপট ভৈরবী সুরে রবীন্দ্রনাথ এ ধরনের হতাশগ্রস্ত গান কেন রচনা করলেন? ভৈরবী কেন?
ভোরবেলা গাওয়া হয় গম্ভীর। আর রবীন্দ্রনাথ ওই পর্বে ভৈরবীতে গান বাঁধছেন, ভারত রে তোর কলঙ্কিত পরমাণু রাশি, যতদিন সিন্ধু না পৃথিবী গ্রাসী, ততদিন তুই কাঁদ রে, তুই কাঁদ রে। আমরা রবীন্দ্রনাথের কাছে এটা আশা করতে পারি না, কিন্তু কেন এমন হলো? তারপরে বাক্যটা কি বলছেন? ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে নীরবে নীরবে কাঁদি, পাছে জননীর রোদন শুনিয়া একটি সন্তান ওঠে রে জাগিয়া, কাঁদিতেও কেহ দেয় না বিধি। মানে কতটা ফ্রাস্ট্রেটেড রবীন্দ্রনাথ প্রথম যৌবনে। এবং তারপরে আরেকটা গানের বলছেন যে একই অন্ধকার এ ভারত ভূমি, বুঝি পিতা তারে ছেড়ে গেছো তুমি, প্রতি পলে পলে ডুবে রসাতলে কে তারে উদ্ধার করিবে। এরকমই ব্রাহ্ম সঙ্গীত রবিচ্ছায়া গ্রন্থে দেখা যায় যে ঈশ্বরের কাছে অন্ধকার আশ্রয়হীন, ঈশ্বরের কাছে ভারত অন্ধকার আশ্রয়হীন ভারত ভূমির জন্য রবীন্দ্রনাথ প্রার্থনা করছেন, মানবাত্মার মুক্তি কামনা করছেন। জ্যোতিদাদার কাছে জাতীয়তা বোধের দীক্ষা কিন্তু যতীন্দ্রনাথ ঠাকুরের কাছে, মানে আমি প্রথম বলেছিলাম দীক্ষা মহর্ষি দেবেন্দ্রনাথ, এটাকে বাড়িয়ে দেন জ্যোতিদাদা ওই গানের মাধ্যমে। কিন্তু তৈরি হলো সবকিছু, পূর্ণ হলো না। রবীন্দ্রনাথ ধীরে ধীরে যখন পাল্টাতে শুরু করেছেন তখন লিখছেন, সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। এখনো কিন্তু মঙ্গল বারতা বলছেন, কহ কানে কানে। সুতরাং দেখা যাচ্ছে সঙ্গীত রচনার প্রথম যুগে জাতীয়তা বোধ, জাতীয়তাবাদ, স্বদেশী আন্দোলনের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগ ছিল না। এটা ঘটনা, এটা সত্যি। আর যেহেতু তিনি রবীন্দ্রনাথ, তাই দেখা গেল সমগ্র জীবন একটি বাক্য উচ্চারণ করলেন না, তখন এরকম কেন ছিলেন? চিত্রা কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা এবার ফিরাও মোরে 1893। রচনার পূর্বে দেশের জনগণের বাস্তব অবস্থা সম্পর্কে যে ধারণা তার অস্পষ্ট ছিল, কবিতা নিজেই স্বীকার করেছেন। এবার ফিরাও মোরে কবিতা ছত্রে ছত্রে উচ্চারণ করছি না, সময় চলে যাবে। সেই জন্য প্রথম যুগের কোন স্বদেশী গান জাতীয় আন্দোলনকে প্রভাবিত মোটেই করেনি। তবে 19 শতকের একেবারে শেষের দিকে এবং বঙ্গ আন্দোলনের কাল পর্যন্ত ধীরে ধীরে জাতীয় জীবনের বিভিন্ন সংকটে রবীন্দ্রনাথ শুধু অংশগ্রহণ করেছেন তা নয়, পুরো ভাগে দাঁড়াতেও দ্বিধা করেননি। রবীন্দ্রনাথ প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন না। বঙ্গভঙ্গের সময় তার মনে হলো যুক্ত হই, এলেন। আমরা রাখি বন্ধনে রবীন্দ্রনাথকে বলি সাম্প্রদায়িক। রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাঙালির ঘরে চন্দন দিয়ে বোন বাইকে তার আয়ু কামনা করে, উত্তর ভারতে রাখি বন্ধন বেঁধে দিয়ে বলে তুমি চিরজীবী হও। আর ওই রাখি বন্ধনে রবীন্দ্রনাথ ভাবলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান একে অন্যকে পড়াবে। এটা বহিরঙ্গিক দিক বটে, কিন্তু এর মধ্যে দিয়ে একটা গ্রন্থি সূত্র তৈরি হোক আমাদের। কারণ রবীন্দ্রনাথ যখন প্রত্যক্ষ রাজনীতি বা স্বদেশের ওই জায়গা থেকে আরো পরে যখন সরে গেলেন, তখন দুটো জিনিস তার মধ্যে কাজ করেছে। যে তিনি যুক্ত হয়েও বৃহত্তর ইসলাম ধর্মের মানুষদেরকে স্বাধীনতা আন্দোলনে যুক্ত করতে পারলেন না, এটা ভীষণ দুঃখ ছিল। বৃহত্তর সমাজ, কারণ খান আব্দুল গফর খানে সীমান্ত গান্ধী ছিলেন, অনেকে ছিলেন, কিন্তু বৃহত্তর ইসলাম ধর্মের সমাজকে স্বাধীনতা যুদ্ধে যুক্ত করা যায়নি। পাশাপাশি রবীন্দ্রনাথ এটাও বলেছেন যে আমাদের স্বদেশী আন্দোলনের মধ্যে হিন্দুত্ববাদ ভাবনা বা দর্শনটা বড্ড বেশি কাজ করেছে, এর জন্যও এরা দূরে থেকেছে। কি সমদৃষ্টিভঙ্গি, কি আত্মসমালোচনা, যার জন্য ধীরে ধীরে সরে গেলেন, কিন্তু থেমে গেলেন। কি করলেন? দেখা গেল যে রবীন্দ্রনাথের প্রথম জীবনের অর্থাৎ প্রাক বঙ্গভঙ্গ পর্বের স্বদেশী সঙ্গীতগুলো, এগুলো আমার মাস্টারমশাই
আমার দীক্ষাগুরু, আমার তৃতীয় পিতা অরুণ কুমার বসুর কথা উদ্ধৃতি। দেশপ্রীতি ও ব্রহ্মজ্ঞান, জাতীয়তা ও আন্তর্জাতিকতা, স্বদেশ ভূমি ও বিশ্বানুভূতি এই বিধান্বিত পরিসরে ব্যাপৃত ছিল। রাজনৈতিক আন্দোলনের উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য কবি বন্দে মাতরম গানেও সুর দিয়েছিলেন। বন্দে মাতরমের মতো গান রবীন্দ্রনাথ কর্তৃক সুর সংযোজনা আমাদের সঙ্গীতের জগতের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা, সন্দেহ নেই। উদ্ধৃতি চিহ্ন শেষ। 1303 বঙ্গাব্দে কলকাতার কংগ্রেস অধিবেশনে গাইবার জন্য এই সুর সংযোজিত হয়েছিল। 1886 বঙ্গাব্দে ডিসেম্বরে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে কবি নিজের কণ্ঠে গেয়েছিলেন, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, আমরা মিলেছি আজ। যে ভেবে দেখো, আমি গবেষকদের বলছি, যে রবীন্দ্রনাথ ব্রাহ্ম পরিবারের সন্তান, যে রবীন্দ্রনাথ পৌত্তলিকতায় বিশ্বাস করেন না, তিনি তার এত সুরের ভান্ডার তার মধ্যে খেলা করেছে। আমরা অনেকে বলি রবীন্দ্রনাথ তার বেশিরভাগ গানের সুর দিয়ে যেতে পারেন, নিমিত্তে রবীন্দ্রনাথ তার সমস্ত গানের সুর দিয়ে গেছেন। বলতেন দীনেন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় তার গানের ভান্ডার, যে দিনু শরৎটা ধর। আমি পরে ভুলে যাব বলে রবীন্দ্রনাথ গাইতেন, দিনু ঠাকুর শরৎে তুলে রাখতেন। পরে বলতেন ওই যে পরশু দিন তোকে বলেছিলাম এটা একটু পরিবর্তন করবো, ওটা একটু বাঁচাতো। রবীন্দ্রনাথ তার সমস্ত গানের সুর কিন্তু নিজে দিয়ে গেছেন। তো কি বলছেন যে রামপ্রসাদ সেন, যে মা কালীকে মাথায় নিয়ে সারাদিন নাচেন, কাঁদেন, তার সুরটা দিলেন, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, এমন ঘরের হয়ে পরের মতন, ভাই ছেড়ে তাই কদিন থাকে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, আমরা মিলেছি আজ মায়ের ডাকে। সুরটা সম্পূর্ণ রামপ্রসাদের। তো এভাবে আরো যে প্রবন্ধ, আরো সময় বেশি নেই, যে এইগুলো করতে করতে 16 অক্টোবর আমি একটু লং জাম্প দিলাম। বঙ্গচ্ছেদ দিবসে বিশ্বব্যাপী যখন রাখি বন্ধন, যেটা একটু আগে বলেছে, অরন্ধন চলছিল, তখন ওই সময়ে কিন্তু রবীন্দ্রনাথ লিখেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ 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 হে ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ 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 হে ভগবান। আর তারপরেই লিখছেন, ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, ওদের ততই বাঁধন টুটবে। ওরা যত শক্ত হবে আমাদের বন্ধন দৃঢ় হবে, আমাদের বাঁধন টুটবে। আরেকটা জায়গায় সুধীর চক্রবর্তী লিখছেন, আন্দোলনের পুরোধায় উচ্চারিত ধ্বনি স্পন্দ হয়েও এই গানের মধ্যে এমন একটি সত্যব্রত মহিমা আছে যা সাময়িকতাকে অতিক্রম করে যেতে পারে এবং বাঙালির চিরকালের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে এই গানটি। রবীন্দ্রনাথের স্বদেশী সঙ্গীতগুলির শ্রেষ্ঠত্ব এখানেই নিহিত বলে আমি মনে করি। আন্দোলনের কোলাহল নিয়ে গেলেন কবি এক নিভৃত রূপধ্যানে, বিহ্বল মাতৃস্তবে স্বপ্ন আপ্লুত মদাশক্তিতে অশ্রুগলিত অনুরাগের অভিজ্ঞতায়। শেষ। তাহলে আমরা দেখি রবীন্দ্রনাথ বলছেন, আমি পরের ঘরে কিনবো না আর ভূষণ বলে গলায় ফাঁস। আমি পরের ঘরে কিনবো না, ওই যখন বিদেশি বস্ত্র পুড়িয়ে ফেলা হচ্ছে, পরের ঘরে কিনবো না ভূষণ বলে গলায় ফাঁসি। আর ওই সময়কালেই লিখছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একবার সোনার বাংলা, একবার ভারতীয়ত্ব, আর কাব্যে গোরা উপন্যাসে নিঃস্বার্থবোধ যে আমার মা পৃথিবীর কোথাও নেই, আমার ঘরেই আছেন। এবং তারপরে দেখা যাচ্ছে যে ওই সময়, একই সময়ে রবীন্দ্রনাথ এমন সৃষ্টির প্রবণতায় মেতে উঠলেন, লিখছেন ও আমার দেশের মাটি, যে আমার সোনার বাংলাতে বাঙালি, ও আমার দেশের মাটিতে কিন্তু ভারতীয়ত্ব বোধ। ও আমার দেশের মাটি তোমার ঘরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল মাথা, ও আমার দেশের মাটি। কিংবা ধরুন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ 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 হে ভগবান। আগেও গিয়েছি, কিন্তু এই পাশাপাশি দুটোকে সমভাবে দেখার জন্য তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। যখন ফ্রাস্ট্রেটেড, যখন মহাত্মা গান্ধীও ধাক্কা খাচ্ছেন, যখন সহিংস আন্দোলনকে মহাত্মা গান্ধী মেনে নিতে পারছেন না, আবার মহাত্মা গান্ধীর এই গালে থাপ্পড় মেরেছে ওই গালটা পেতে দে, এটাও মেনে নেওয়া যাচ্ছে না, রবীন্দ্রনাথ তখন লিখছেন আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না, ও তোর আশালতা পড়বে ছিড়ে, হয়তো রে ফল ফলবে না, আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। এই গানটা কি শুধু স্বদেশবোধের? এই গানটা কি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিদিন ঘটে যাচ্ছে না? আমরা রেগে খান খান হচ্ছি না? আমরা যাকে সবচেয়ে প্রিয় বন্ধু, স্বজন, সুজন বলে ভাবছি, সে কি 10 হাত দূর থেকে আমার দিকে তাকিয়ে অঙ্গুলি নির্দেশ করছে না? আপন জনে ছাড়বে তোরে, তাহলে রবীন্দ্রনাথ কি বলছেন? তা বলে ভাবনা করা চলবে না, ও তোর আশালতা পড়বে ছিঁড়ে। তারপরের কথা, তাই তোরে ফল ফলবে না। আমরা যেন ফ্রাস্ট্রেটেড না হই। আপন জনই তো আপন জনকে ছাড়ে, যারা নিরাপদ দূরত্ব থেকে দেখে, যার সঙ্গে সম্পর্ক এমন করে গভীর নয়, তার সঙ্গে দীর্ঘ প্রলম্বিত হয় সম্পর্ক। কারণ সবসময় তো হ্যালো হাইতে আসছিলাম, আর যার সঙ্গে পেটে পেটে মিলে সব বলে বেঁধেছি, সেই আমার দুর্বলতার অস্ত্রটাকে একদিন ধারালো অস্ত্র হিসাবে আমার সামনে তুলে দিচ্ছে। তো রবীন্দ্রনাথ তো বহুমুখী প্রতিভা, বহুমাত্রিক তার ব্যঞ্জন, এবং দুঃখ করেই 1293 বঙ্গাব্দে লিখেছিলেন কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা তো চাহে না তোমায়, চাহে না যে আপন মায়েরে নাহি জানে, ওরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু হীন পাষাণে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। এই মাকে নিয়ে লিখছেন আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, একদম গানের ডাইমেনশন বদলে যাচ্ছে। তুমি সেই অপরূপ রূপে বাহির হলে জননী, তালটাও বদলে যাচ্ছে কিন্তু। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি,
তুমি সেই অপরূপ রূপে বাহির হলে জননী, কীর্তনাঙ্গ, তুমি সেই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না পেলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। একটা তীব্রতা আছে, এটা প্রতিরোধ প্রতিশোধ জায়গা আছে। যদি বলেছিলেন পথেই বা নাম সাথী পথেই হবে, পথ চেনা জাতটা আছে এখানে। হয়তো রবীন্দ্র সাহিত্যের ভক্ত ছিল। আবার এই রবীন্দ্রনাথই দুঃখ করার পরেও বলছেন, জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। দ্বিজেন্দ্রলাল কি বলেছিলেন দেশমাতৃকাকে? সকল দেশের রানী, সে যে আমার জন্ম, রানী বলেছেন। আর রবীন্দ্রনাথ কি বললেন? জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতো। দ্বিজেন্দ্রলাল বলছেন সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। আর রবীন্দ্রনাথ বলছেন জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। একটা গান নিয়ে দুটো মতামত আছে। সেটা হচ্ছে যে কেউ বলেছেন বন্ধুদের কংগ্রেসে বড় বড় নেতা তারা ডেকেছিলেন চায়ের আসরে, ওখানে রবীন্দ্রনাথ যেতে চাননি, তারপরে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। খুব না করতে পারতেন না সবাইকে, খুব ঠেকা টাইপের ছিলেন না, তার আদর্শের ক্ষেত্রে ছিলেন, কিন্তু মানুষের অনুরোধকে কোনোদিন উপেক্ষা করেন। আবার আরেক দল রবীন্দ্র গবেষক বলছেন যে না, বন্ধুদের আড্ডায় নয়। তাহলে কি? কংগ্রেস অধিবেশনে গাইবার জন্য নেতারা অনুরোধ করেছিলেন, রবীন্দ্রনাথ বারবার বলেছিলেন গাইবো না মানে যাবো না, কিন্তু তারপরে গেলেন। এই যে ভিন্ন মত দেওয়া গানটা, আমায় বলো না গাহিতে, বলো না আমায়, বলো না গাহিতে, বলো না এ কি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা, আমায় বলো না গাহিতে, বলো না আমায়, বলো না গাহিতে, বলো না।
বিশ্বত চৌধুরী মহাশয়কে আমাদের সমন্বয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কংগ্রেসের অধিবেশনে নেতাজি সুভাষকে বাদ দেওয়া থেকে শুরু করে বামপন্থীদের ঐতিহাসিক ভুল হয়ে ডানপন্থার বিষয় আশয় এলো। জাতীয়তাবাদের সংজ্ঞাগুলো বারবার বদলে বদলে গেছে বিভিন্ন মতামতকে কেন্দ্র করে। আমরা গান্ধীজির কথা শুনলাম, বিবেকানন্দের কথা শুনলাম, আর রবীন্দ্রনাথ বিষয়ে ছিলেন। তারপরে আমরা ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, আশফাকুল্লাহ খানদেরকে ভুলে যাইনি, ভুলে যাওয়া যায় না, ভুলে যেতে নেই।